আজ আরেকটি ছোট গল্প শোনাতে চলেছি। গল্পের নাম একলব্যের মুন্ডুপাত। লেখক শিবরাম চক্রবর্তী। গল্পটি শুরু করছি। সেকালের একলব্য গুরুদেবকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে না দেখিয়ে অস্ত্রবিদ্যায় লায়ক হয়েছিল। আর আমার বন্ধু বটুকও তেমনি ধারা এক একলব্য। কিন্তু তার যা একটি লভ্য হয়েছে তা যেন কারো ভাগ্যে কখনো না হয়। গুরুভক্তির গূঢ় তত্ত্বই হচ্ছে গুরুর হাতে আত্মদান। সেইটেই নাকি ভক্তির পরাকাষ্ঠা। আর গুরুর কাজ হচ্ছে ভক্তের ঘাড় ভাঙা। আত্মনিবেদনের এই আদর্শই আমাদের একেলে একলব্যের জীবনে এবং মরণে অপরূপ ঔজ্জ্বল্য হয়ে উঠেছে। কি করে হলো সেই কথাই বলি এবার। খুব দুঃখের সঙ্গেই বলি, পৌষের এক সকালে বটুক এলো আমাদের বাড়ি। ফিনফিনে পাঞ্জাবি গায়ে দিয়ে হাজির। অবাক হয়ে তাকাই, বলি, কিরে বটুক, তোর শীত করছে না? বটুক জানালো, শীত আমার? না, শীত আমার করে না। তারপর এখনই ব্যায়াম করে আসছি যে। কি? কিসের ব্যায়াম বললি? আমি তো ঠান্ডা লাগলেই যদি ব্যায়াম হয়, ব্যায়াম হলে যে আবার ঠান্ডা লাগে না, কি ঠান্ডা লাগাতে হয় এ তো আমার জানা ছিল না, শুনিও নি কখনো। ব্যায়াম না রে, ব্যায়াম না, ব্যায়াম। বটুক বলে, বয়ে শূন্য র নয়, অন্তস্থ জয়ে শূন্যয় অন্তস্থ, বুঝেছিস? ব্যয় আর ময়ের মাঝখানে যে শব্দটা আছে সেটা রা নয়, আ। বুঝলি এবার? ব্যয় ময়ের মাঝখানে। আমি বলতে যাই, তা সে যাই থাক, কোনো ব্যামোর মধ্যে যাবার আমাদের দরকার। অসুখ বিসুখ, রোগ ব্যাম এসব কি আমাদের জিনিস? এই দেখ তাহলে, উদাহরণ দিয়ে দেখায় বটুক। দেখ এইবার, পাঞ্জাবির আস্তিন সে গুটিয়ে ফেলে কাঁধ বরাবর, তারপর হাতটাকেও গুটায় অ্যাকিউট অ্যাঙ্গেলে এনে কাঁধের ওপর মুড়ে রাখে, ঘাড়ের সঙ্গে জুড়ে দেয়। এখন কি দেখছিস? কি আবার বক দেখাচ্ছিস আমায়? আমি বক বক করি? এই হাত এখন স্ট্রেট লাইনে, হাতটাকে সে লম্বালম্বি করে, কীরকম প্লেন এখন। তারপর এই দেখ, হাতটাকে সে ভাঁজ করে, গোটালুম এইবার। আমার বাহুর কাছটা, এই জায়গাটা ফুলে ডবল হয়ে উঠল কি না? উঠল তো। কি বলে একে? বলাই বাহুল্য। আমি বলি, বাহুল্যই বলা যায়। বাহুল্যতার এই বহুলতা অপর কি ভাষা আমি ব্যক্ত করতে পারি? বাহুল্য নয় রে, ব্যায়াম। একেই বলে ব্যায়াম।
বটুকের মুখে অদ্ভুত এক আরাম দেখা দেয়। আরাম, কিংবা ওর ভাষায় হয়তো সেটা আয়ামই হবে। তা সে যাই হোক, বারংবার সে হাতটাকে দরাজ করে আনে আর ভাঁজ করতে থাকে। ওর হাতের আয় ব্যয় দেখিয়ে তাক লাগাতে চায় আমাকে। রক্ষে কর, আর না। দেখে ভাই আমার মাথা ঘুরছে। তুই কোনো ব্যায়াম করিস নে বুঝি? সুধায়ও। করি, শুয়ে শুয়ে, এই বিছানায় গড়িয়ে যতটা হয়। সত্যি বলতে বেশি ব্যায়াম আমার ধাতে হয় না। দুবারের বেশি 4 বার এপাশ ওপাশ করেছি কি আমি কাহিল। একটুতেই আমি ভারী ক্লান্ত হয়ে পড়ি। হা হা হা, এই বুঝি তোর ব্যায়াম? তবেই হয়েছে। আরে ও না, ওরকম শুয়ে শুয়ে নয়, এমনি উঠবোস করতে হয়। বলে 12 সে উঠবোস করে, নিজের টান না ধরেই। স্কুলের পড়া না পারে মাস্টারের ঠেলায় করেছে তো। টান ধরতে যাবে কোন দুঃখে? আমাকেও বাতলায় ডন বৈঠক, ডাম্বেল, মুগুর, দৌড়ঝাঁপ, এইসব। ওর মতে কারো বিনা অনুরোধেই নাকি করতে হয়। এদের বলে ব্যায়াম। 100টা ডন, 200 বৈঠক দিতে পারিস? সে সুদয়। তাহলে আমি মারাই যাব। 10টা বৈঠক যদি দিই তো আমি আর দাঁড়াতে পারবো না। উঠলেই তখনই বসে পড়ব আপনা আপনি। বসলে আর ভাই উঠতে পারবো না। কার শিষ্য আমি জানিস? ব্যায়ামবীর বলরামের। যাবি নাকি তার কাছে? বলরামের কাছে? রাম বলো, কোন দুঃখে? সুখে থাকতে ভূতের মার খেতে যাব কিসের জন্য? ভূতের মার বলছিস? হা হা, জিমনাসিয়ামে যা দলাই মালাই দেয় একখানা, সারা গা গরম হয়ে ওঠে। ঘাড়ের কাছে এমন রদ্দা মারে, বলবো কি, এমনি আরাম লাগে। মারতো যদি তোর ঘাড়ে, শুনেই যেন মুখ থুবড়ে পড়ি। ব্যায়ামবীর বলরাম লাগাই বুঝি তোকে? হ্যাঁ রে, সে সে ভাগ্য কি করেছি, এখনও তার সঙ্গে দেখাই হয়নি আমার। অটুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তবে যে তুই বললি তুই তার সাগরেদ। সাগরেদ নই, শিষ্য, গোপন শিষ্য। একলব্য যেমন ছিল দ্রোণাচার্যের। ব্যায়ামের যে ছাপানো চার্ট তিনি বার করেছেন, তাই দেখে দেখে আমি ব্যায়াম করি। হা হা, তার মতন দেহখানা যদি আমার হয়, সেই বিশ্বশ্রী কান্তি যদি আমি পাই একবার, তাহলে কেউ আর 30 সীমানায় ঘেঁষবে না। ভয়ে 7 হাত পিছিয়ে থাকবে। অবশ্যই হাতি, হিপোপটেমাস, গন্ডার, পাগলা ষাঁড় এরা ছাড়া। ভাবছি আজ ব্যায়ামাচার্যের আখড়ায় যাব। তোর মোটর সাইকেলটা দিস যদি। কোথায় আখড়াটা? তার শুনি একবার। এটিন্ডা ঘাট রোডের মাঝখানে কোথায়? মতিঝিল কলোনি টলোনি পেরিয়ে, তবে কলকাতার থেকে খুব বেশি দূর নয়, 8-10 মাইলের মধ্যেই হবে। তুইও চ না আমার সঙ্গে। শীতের এই সকালে কলকাতার বাইরে যে বেজায় ঠান্ডা রে। বরফ পড়েছে কিনা কে জানে। হ্যাঁ, মতিঝিল কলোনিতে বরফ পড়েছে। সে হাসতে থাকে। দার্জিলিং কলকাতার 10 মাইলের মধ্যে কি না? তাহলে চ। সত্যি বলতে কোনো ব্যায়ামবীরের হাতে
স্বাদের সাইকেল ছাড়তে আমার মায়া লাগে। কি জানি যদি সে সাইকেলটাকে বাগিয়ে ব্যায়াম লাগায়। আমি যেমন বিছানার সঙ্গে করে থাকি, ব্যায়ামীদের মেজাজ তো কিছুই বলা যায় না। মোটর সাইকেল নিয়ে যদি মুগুরের মতো ভাসতে লাগে কিংবা ডাম্বলের মতো বেলতে শুরু করে দেয়, তাহলে কি আর ও বেচারা আস্ত থাকবে? আচ্ছা তবে এত করে তুই বলছিস যখন, বলরামবাবুকে দেখেই আসা যাক না। তোর বাহুল্য তো দেখলাম, এখন তার বাহুল্য আবার কেমন কতখানি দেখে আসি। তোর বুকের বেড়ের চেয়ে বেশি, দেখলে তুই অবাক হবি। শুনেই আমি অবাক হই। কি জানি তার আঙুলগুলো হয়তো আমার কবজির মতোই, হাত গড়িটা আংটির মতন তিনি আঙুলেই পরে থাকেন বোধ হয়। কোড়ে আঙুলে কি বুড়ে আঙুলে কে জানে। জামা কাপড় পরে তৈরি হয়নি, অসমের গেঞ্জি গায়ে চড়াই, তার উপরে সার্জের শার্ট, আমার বোনের বোনা ফুল ওভার, তার উপর গরম কোটটা চড়িয়ে হলস্টারটা গায়ে দেব কি না ভাবছি, বউটুক আপত্তি করে। এর ওপর তোর বালাপোষ টোষ যদি থাকে তবে তাও চাপিয়ে নেই, তাহলে কম্বল কিংবা লেপ জড়িয়ে নিলে হতো। প্রস্তাবটা ওর আমি বিবেচনা করে দেখি, নিতে পারলে মন্দ হতো না। যা শীত বাবা! কিন্তু অতগুলো নিয়ে মোটর সাইকেলে সামলাতে পারবে কিনা তাই ভাবছি। আচ্ছা অলস্টার থাক, ওভারকোটটাই নিই বরং। আর এই দেখ, আমি এই আদ্যির পাঞ্জাবি গায়ে দিয়ে যাচ্ছি। ব্যায়ামের ফল বোঝ এবার। সে নিজের দৃষ্টান্ত দেখায়। ব্যায়ামের ফল বুঝেও জব্য চড়িয়ে শীতে কাঁপতে কাঁপতে সাইকেলের পিছনের সিটে চড়ি গিয়ে ওই চালিয়ে নিয়ে যায়। কলকাতার হুদ্দ পেরোতেই যা ঠান্ডা হাওয়া দেয় বলবো কি, হাড়ের মধ্যে কাঁপন ধরিয়ে দেয়। ওভারকোট কিছুই মানে না। দারুণ শীত, অন্ধকারের ন্যায় সূচিভেদ্য হয়ে সমস্ত ফুটো করে গায়ে এসে বিদ্ধ থাকে। কিরে কাঁপছিস যে, শীত করছে নাকি তোর? আমি শুধুই কাঁপতে কাঁপতে, দূর আমার আবার শীত করে। ব্যায়ামে তাহলে গুণ কি? মোটুক বলে দাঁত খটখটিয়ে। কাঁপছিস তুই? মনে হলো কি না আমার ওরকম হয়। মোটো সাইকেলে চাপলে ওরকমটা, ও না কাঁপলেও ওর কথাগুলো কাঁপতে কাঁপতে বেরোয়। দাঁতের ঘাটশিলা পেরিয়ে টাটায় গিয়ে থামে। আরও মাইল আড়াই যাবার পর ও খাড়া হয়, একেবারে মোটর সমেত। পথের মাঝে থেমে সাইকেল থেকে নেমে বলে, না ভাই, এবার তুই একটু চালা। একটু শেষের মতন করছে যেন আমার। একেবারে সোজা বুকের ওপর এসে লাগছে কিনা। হা 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 হা, ওর হা 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 কার শোনা যায়। হাওয়ার চোটটা আমার ওপর দিয়ে যাবে জেনেও অগত্যা আমাকে এগিয়ে বসতে হলো। মাইলখানেক না যেতেই বটুক দু হাতে আমায় পেছন থেকে জড়িয়ে ধরে। এই কি হচ্ছে? পড়ে যাব যে, উল্টে পড়বো যে, গাটা একটু গরম করে নিচ্ছি ভাই। বলছিস ঠিক। কলকাতার চেয়ে কলকাতা বাইরে
শীত একটু বেশি বটে। দাঁড়া, তোকে আমার ওয়েস্ট কোটটা দিই তাহলে। বুক খোলা তা হোক, তাতেও অনেকটা বাঁচোয়া। সাইকেল থামিয়ে ওভারকোটের তলা আর কোটের দুতলা থেকে ওয়েট কোটটা বার করে আনি। হাত কাটা বুক খোলা কোট, তাহলেও তাই গায়ে দিয়ে বটুক বলে আরামে হাঁপ ছাড়ে। এই এবার এসে পড়েছি মনে হচ্ছে। যেতে যেতে বটুক জানায়, এইখানেই কোথাও ব্যায়ামবীরের আখড়াটা হবে। ডাইনে বাঁয়ে একটু নজর রেখে যাবি। তুই নজর রাখ, আমাকে সামনে দেখতে হবে। ডাইনে বাঁয়ে তাকাতে গেলে অ্যাক্সিডেন্ট করে বসবো। তারপর আমি হাঁকাতে হাঁকাতে যাই আর বটুক তাকাতে তাকাতে যায়। যেতে যেতে বটুকের শুনি। মাঝে একবার সে বলে ওঠে, তবু যে ভারী শীত করছে ভাই। বুকের খোলা জায়গাটা হাওয়া লাগছে কি না, কি জোর হাওয়ারি, হাড়গোড় যেন ছেঁদা করে দিচ্ছে। তবে এক কাজ করা যাক, দাঁড়া, ওয়েট কোটটা তুই ঘুরিয়ে পর বরং। তাহলে পিঠের দিকে খোলা থাকলেও পেছন থেকে তো তোর আর হাওয়ার মার সইতে হবে না। গাড়ি খাড়া করে ওর কোট বদলে দিই, খুলে উল্টো করে পরিয়ে পেছন দিকে বোতাম এঁটে দিই ওর। তারপর আবার আমাদের সাইকেল চালাতে থাকি। ভর ভর ভর। মিনিট কয়েক যাবার পর আমি জিজ্ঞেস করি, কিরে এখনো তোর শীত করছে না কিরে? 2-3বার প্রশ্নের পরেও কোনো সাড়া না পেয়ে পেছনে ফিরে তাকাই। ওমা, কোথায় বটুক, কোথায় গেল? চলতি গাড়ির থেকে নেমে পড়ার তো কথা নয়। পথের মাঝখানে কোথাও পড়ে গেলে নাকি ফসকে গেল? না বলে কেই কখন ঘোরালাম সাইকেল, ফিরিয়ে নিয়ে চললাম যে পথে পেরিয়ে এসেছিলাম তাই ধরে। খানিকটা আস্তে আস্তেই এক জায়গায় বেশ হইচই দেখা গেল। গোলাকার এক জটলা কাকে ঘিরে যেন হট্টগোল পাকিয়েছে, বেজায় চেঁচামেচি। কাছাকাছি আসতেই পাশের ঘেরাও জায়গাটার উপর আমার নজর পড়ল। দেখলাম জিমনাসিয়ান ধাঁচের আটচালার মতো কাঠের এক বাড়ি। গড়ের মাঠের ফুটবল ক্লাবগুলির চেহারা যেমন দ্বারা, সেই বাংলো প্যাটার্নের কাঠচালার মাথায় সাইনবোর্ড লাগানো আছে, ব্যায়ামবীর বিশ্বশ্রী শ্রী বলরাম আচার্যের আখড়া। এইখানেই তো আসার কথা ছিল। আখড়াটা পার হয়ে যাচ্ছে দেখে বটুক হয়তো আমাকে না জানিয়ে টুক করে নেমে পড়েছে। চলতি ট্রাম থেকে লোকে যেমন অফুটপাতে লাফ দেয়, তেমনি এই অকুলে ঝাঁপ দিয়েছে। আখড়াকে না ফসকাতে দিয়ে নিজেই ফসকেছে হঠাৎ, ফস করে কখন। পড়ে গিয়ে হাত পা ভেঙেছে কিনা কে জানে। ব্যায়ামপুষ্ট হাত পা সহজে ভাঙার নয়, এই আশায় বুক বেঁধে সবই আমি এগোই। ভিড় ঠেলে ঢুকে দেখি বটুকি বটে, হতজ্ঞানের মতো পড়ে রয়েছে পথের মাঝখানে। আমাকে দেখে বলরামবাবু এগিয়ে আসেন। এর আগে কখনো তাকে না দেখলেও চিনতে অসুবিধা হয় না। বটুক যেমনটি বর্ণনা দিয়েছিল তার থেকেই টের পায়। আমার বুকের বেড়ের সঙ্গে ওর বাহুর ঘের মাংসাঙ্ক কষার মতোই। মনের ফিতে মেপে নিতে নিতেই মিলে যায় হুবহু। ব্যায়ামবীর বলেন আমায়, আপনার বন্ধু বুঝি? আপনার মোটর সাইকেলের পিছনে বসে যাচ্ছিলেন না? এখান দিয়েই তো গেলেন আপনার একটু আগে। আমি তখন এখানেই দাঁড়িয়ে। এইখানটায় এসে আপনার বন্ধুটি সাইকেল থেকে মাথা ঘুরে পড়ে গেলেন হঠাৎ। গিয়ে দেখি সত্যি যথার্থই ভদ্রলোকের মাথা ঘুরে গেছে। কোটের বোতাম যেদিকে, মাথাটা ঠিক তার উল্টো দিকে দেখা গেল। তখন কি করি
ভদ্রলোককে শক্ত করে পাকড়ে ওর মুন্ডুটা ধরে আবার সোজা করে দিলাম। কিন্তু সোজা করে দিলে কি হবে? আপনার বন্ধু কেমন মাথা কে জানে। তারপর থেকে মশাই যতই নড়াচড়া করি ভদ্রলোকের আর কোনো হাঁ হুঁ নেই। নমস্কার, গল্পটি এখানেই শেষ করলাম।